আচ্ছা, আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রথম ক্লাসে আছি। তো অষ্টম শ্রেণীর প্রথম ক্লাসে কিছু নিয়ম কানুন দিয়ে আমরা একটু আলোচনা শুরু করি। তারপর আমরা কিভাবে পড়াবো বা কিভাবে তোমাদের সাথে জার্নিটা শুরু করব সেটা নিয়ে আলোচনা করছি। প্রথম কথা হচ্ছে, আমাদের জার্নিটা শুরু হয়েছে যেহেতু পড়াশোনা দিয়ে, পড়াশোনার মধ্যেই আমরা থাকতে চাই। এজন্য প্রথম কথা হচ্ছে, পড়ানোর সময়, ক্লাস চলাকালীন সময় সাইডে কোনো কথা বলা যাবে না। কারণ পড়তে এসেছি, পড়াটা ভালো করে বুঝতে চাই। পড়ানোর টাইম বাদে অন্য যত গল্প করা যায়, গল্পের সময় গল্প করবা, কিন্তু পড়ানোর সময় কোনো সাইডে কথা হবে না, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে প্রথম কথা থাকলো। ক্লাসের নোটিশ হচ্ছে আমাদের সবসময় দরকার, কিছু নোটিশ দরকার আমাদের। কি নোটিশ? পরীক্ষার আগে আমরা একটু নক দেই, পরীক্ষা যে কালকে পরীক্ষা। আবার রেজাল্ট হলে আমরা সবার রেজাল্ট র্যাঙ্কিং দিই একদম। ফার্স্ট যে হয়েছে, ফার্স্ট থেকে লাস্ট যে হয়েছে তার র্যাঙ্কিং পর্যন্ত আমরা দিই। 100 জন থাকলে 100 জনের র্যাঙ্কিং আমরা টানি পুরাটা, একদম সবার রেজাল্ট আমরা দেই। একদম ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, সব জায়গায় আমরা দেই। তো আমাদের সাথে কানেক্টেড থাকার তোমাদের কিছু ওয়ে আছে। এই কানেক্টেড থাকার ওয়েটা হচ্ছে, আমরা তোমাকে তোমাকে একটা কিউআর কোড স্ক্যানের কাগজ দিয়েছি আমরা। এরকম একটা কিউআর কোড পেয়েছো কিনা? এই যে এরকম একটা কিউআর কোডের কাগজ। হ্যাঁ, এটা ফোন দিলে, ফোনের মধ্যে স্ক্যানার অপশন আছে, ওইটা দিয়ে স্ক্যান করতে পারবা। আচ্ছা, তোমাদেরকে একটু দেখাই দিই, তোমরা যদিও এগুলো সবই জানো, তারপর দেখাই দিই। ফোনে স্ক্যানার অপশন আছে, ওই স্ক্যানারে একটু একটু দেখো, আমার কথা শোনো। এই স্ক্যানারে গিয়ে স্ক্যান করলে, সাথে সাথে স্ক্যানারে যে স্ক্যান করলে এরকম একটা অপশন আসবে, ওয়াচ টু কন্টিনিউ, ওয়াচ চাপ দিয়ে দিবা। তারপর কোনো যদি একটু অপেক্ষা করতে হতে পারে, কোনো অ্যাড আসলে অ্যাডটা কেটে দিবা। কেটে দেওয়ার পরে এখানে আমাদের ফেসবুক পেজ, গ্রুপ, ক্লাস 8 এর হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে ছেলেদেরটা মেয়েদেরটা আলাদা। তো মেয়েদেরটা ক্লিক করলে তুমি মেয়েদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবা, ছেলেদেরটাই জয়েন হয়ে যাবা। হোয়াটসঅ্যাপ গ্রুপে কি কনভারসেশন হবে, আজকে যা পড়ালাম, তুমি রাতে যে একটা কনফিউশন চলে আসলো, তোমার তখনই সলভ করা দরকার। তখনই তোমার কনফিউশন, তুমি সাথে সাথে প্রশ্ন লিখে জানাবা, আমি অনলাইনে থাকলে অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এটা আমাদের অনলাইনের সুবিধা। তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যে কোনো প্রশ্ন তোমার যখন দরকার তুমি করতে পারবা। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা প্রত্যেকটা পরীক্ষা, রেজাল্ট, এগুলো নোটিশ আমরা দিয়ে দিব। এই আমাদের অনলাইনের সুবিধা, আমরা এটা নেওয়ার চেষ্টা করব। এবং পরীক্ষার আগের রাতগুলোতে এটা সুবিধা আমরা বেশি করে নিব। পরীক্ষার আগের রাতে তোমাদের যে কোনো প্রবলেম, স্কুলের মান্থলি পরীক্ষা, ইয়ারলি পরীক্ষা, হাফ ইয়ারলি পরীক্ষা, ওইটার সুবিধা আমরা এটাতে নিব। আচ্ছা, প্রতিদিন বই নিয়ে আসবা। বই তো এখনো দেয়নি, বই যখন দিবে বই নিয়ে আসবা। আর একটা জিনিস যত সুন্দর হয়, সেটা তত পড়তে ভালো লাগে। আকর্ষণীয় জিনিস সবার ভালো লাগে। বাসায় তো ভাত মাংস বাসায়ও রান্না করে, তারপর রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে কেন? রেস্টুরেন্টে ভাতের সাথে ডিম, তারপরে একটু ফ্রাই করে, একটু বাটি দিয়ে চাপ দিয়ে একটু গোল করে দিয়েছে, ওই জন্য খাইতে হয়। চিকেনটাকে একটু সুন্দর করে ফ্রাই করে, একটু গরম করে, একটা পাতা দিয়ে চারপাশে একটু সুন্দর করে স্টাইল করে সাজিয়ে দিয়েছে, শশাগুলাকে একটু ডিজাইন করে কেটেছে, এজন্য খেতে হবে। এই ডিজাইনের জন্য বাচ্চারা একটা গেমস খেলার সময় গেমস থেকে চোখ ফিরাতে পারে না কেন? এত সুন্দর কালার কোড ওরা সেট করেছে, ওদের কোডিং এত সুন্দর, ওইখান থেকে চোখ ঘুরাতে পারে না। ফেসবুক থেকে চোখ ঘুরাতে পারে না কেন বাচ্চারা? ফেসবুকের এত কালার, কালারের মধ্যে কি উল্টাইতেছে ও নিজেও জানে না, কি দেখছে ও জানে না, ও উল্টাচ্ছে, ও উল্টাচ্ছে, ও পাগলের মতো উল্টাচ্ছে, ও জানে না কিন্তু কি দেখছে একটু আগে, ও উল্টাচ্ছে, এত কালার। তাই আমাদের খাতাটা হবে ফেসবুক। খাতার পৃষ্ঠা উল্টাতে উল্টাতে তুমি পাগল হয়ে যাবে, কি আরে মজা, মজা, উল্টাচ্ছে আর মজা লাগে, পড়তে মজা লাগে, এত মজা, পড়তে এত মজা। তাহলে এখানে আমরা কালার পেন দিয়ে আমাদের নোট খাতাটা খুব সুন্দর করে লিখব। মানে আমি তোমাকে কি বোঝাতে চাইলাম, আমাদের নোট খাতাটা থাকবে খুব আকর্ষণীয়। দিন শেষে তোমার নোট খাতাটা, তুমি এই নোট খাতাটা দিয়ে বৃত্তি পরীক্ষা পর্যন্ত টার্ন করবা। তোমার এই নোট খাতাটা যেন খুব আকর্ষণীয় হয়, দেখতে যেন খুব সুন্দর লাগে, এবং তুমি নিজেই যেন এটা দিয়ে পড়তে পারো। তোমার প্রতিটা ক্লাসে আজকে যেই কয়টা স্লাইড লিখে দিলাম, আজকে আমরা খুব কম লিখিয়েছি, তুমি প্রথম দিন লিখতে অভ্যস্ত হও, আস্তে আস্তে আমরা আস্তে আস্তে লেখার গতি বাড়াবো। আমরা আজকে খুব স্লো গতিতে লিখিয়েছি, এত স্লো গতিতে আমরা লেখাবো না, আমরা আরো বেশি লেখাবো।
আমরা আজকে খুব কম লিখিয়েছি তোমাকে। তো লিখতে অভ্যস্ত হও, লেখার আরেকটু গতি নিয়ে আসবা, আরেকটু দ্রুত লিখতে হবে, আর লেখাটা সুন্দর করে লিখতে হবে। চিত্র তো আজকে আঁকাতেই পারলাম না, চিত্র আঁকা শুরু করাবো। যেমন হচ্ছে আমরা সামনের দিন আগামী ক্লাসে আমরা চিত্র আঁকাবো, বেশ কয়েকটা চিত্র আঁকানোর চেষ্টা করবো আগামী ক্লাসে। সাপোজ আগামী ক্লাসে এই চিত্রটা আমরা হচ্ছে আঁকাবো। তো এই চিত্রটা তুমি এই চিত্রটা একদম তুমি ইজিলি এঁকে ফেলতে পারবা, আমি তোমাকে শিখাই দিব। এই চিত্রটা ইজিলি এঁকে ফেলতে পারবা, তুমি শুধু পেন্সিল, ইরেজার, শার্পনার নিয়ে আসবা, বাকিটা আমার দায়িত্ব। চিত্র কিভাবে আঁকাতে হয় সেটার হচ্ছে দায়িত্ব আমার। চিত্র তোমাকে ইজি ভাবে আমি শিখাই দিব, তুমি শুধুমাত্র পেন্সিল, ইরেজার, শার্পনার, কালার পেন এগুলা নিয়ে আসো। প্রতিটা লেকচার খুব সুন্দরভাবে হচ্ছে তুমি তুলবা, ক্লাসগুলো মিস করবা না, প্রত্যেকটা ক্লাস তোমার জন্য গুরুত্বপূর্ণ। একটা ক্লাস মিস করলে এই লেকচার স্লাইডটা আর তুমি হচ্ছে দেখা যায় পাবা না। আচ্ছা, আর ক্লাসে পর্দার প্রতি একটু মনোযোগ দিবা, যেহেতু আমি হচ্ছে পর্দার কথাটা সবসময় বলি, পর্দার কথাটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, এটা সবসময় মেনটেন করবা। আর তোমাদেরকে একটা ডেইলি শিট দেওয়া হয়েছে, শিটটা একটু ধরো সবাই। তোমাদেরকে একটা ডেইলি শিট দেওয়া হয়েছে, আমরা ডেইলি একটা এক্সাম রাখবো। ডেইলি এক্সামটা আজকে যা পড়াবো না এটার উপর এক্সাম। আজকে যা পড়াবো এটা বাসায় যেয়ে তুমি নিজে পড়ে এক্সামটা দিয়ে দিবা। তো আজকে পড়ে তুমি কতটুকু পারলা, তোমার হচ্ছে দক্ষতা কতটুকু বাড়লো, 15-র মধ্যে তুমি কি 15ই পেলা, নাকি 15-র মধ্যে 10 পেয়েছো, নাকি 9 পেয়েছো, তুমি দেখবা, নিজেকে যাচাই করবা। প্রতিদিন এরকম একটা এক্সাম থাকবে, তাহলে আজকের পর আজকেই তোমাকে যাচাই করা হয়ে গেল, আজকেই তোমার মূল্যায়ন হয়ে গেল, মোটামুটি আজকেই পড়াটা কমপ্লিট হয়ে যাবে। তো প্রতিদিন এরকম একটা শীট থাকবে, এই এক্সামটা প্রতিদিন তুমি দিবা, এবং প্রতিদিন এরকম এক্সাম দিতে দিতে এক্সামকে তোমার মনে হবে ডাল ভাত। বৃত্তি পরীক্ষা তোমার কাছে মনে হবে এটা মজার জিনিস, কি এটা পরীক্ষা, মানে তোমার প্রতিটা পরীক্ষাকে যেন ভয় ভীতি যেন দূর হয়, এই জন্য আমরা রেগুলার পরীক্ষা রাখছি। আর যেহেতু পড়াশোনা করতে এসেছো, তোমার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কি করতে হবে, কোশ্চেনটা করতে হবে। তুমি যদি বলো যে স্যার আমি কোশ্চেন করতে লজ্জা পাই, তাহলে তোমার লজ্জা নিয়ে তুমি বসে থাকো। কোশ্চেন করতে হবে, তাই না? পড়া বুঝতে গেলে কোশ্চেন করতে হবে, তোমার যে টাইপের কোশ্চেন হোক। তোমার বন্ধু তোমাকে কি মনে করলো কোশ্চেন করলে, বন্ধু যদি হেসে ফেলে, বন্ধুর হাসি নিয়ে বন্ধু পড়ে থাক, বন্ধুর দিকে তাকায় তোমার লাভ আছে? কোনো কনফিউশন থাকলে প্রশ্ন করবা, তবে আমি যদি হচ্ছে কোনো পড়া একটা থ্রুতে বলতে থাকি, আমাকে হঠাৎ করে থামাই দিও না, মানে আমাকে হঠাৎ করে থামাই দিও না, হাত তুলবা, আমি হচ্ছে তোমাকে বলবো যে আমি টাইম দিচ্ছি একটু পরে, ঠিক আছে? হঠাৎ করে আমাকে থামিয়ে দিও না। আচ্ছা, তো সবগুলো জিনিস হচ্ছে মেনটেন করো, ইনশাল্লাহ আমরা ভালো কিছু তোমাকে উপহার দিতে পারবো। আচ্ছা, তো পড়ানো শুরু করছি আমরা আমাদের আজকে বিজ্ঞান প্রথম অধ্যায়ের ক্লাস। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, অর্থাৎ প্রাণীদেরকে নিয়ে আমরা জানবো। আমরা কি প্রাণী জগৎ পড়বো না উদ্ভিদ জগৎ জানবো বলো? প্রাণী জগৎ জানবো। তাহলে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা শুরু করছি। আমাদের প্রথম অধ্যায়ের নাম কি? একদম সিম্পল কিছু জিনিস নিয়ে কথা বলছি, বেশি কিছু পড়াবো না আজকে, সাধারণ ওরিয়েন্টেশন ক্লাস, একদম হালকা বিষয় নিয়ে আলোচনা করছি। আগামী ক্লাসে পেন্সিল ইরেজার নিয়ে আসবা, চিত্র আঁকা দিয়ে মেইন পড়া আগামী ক্লাসে ঢুকে যাব আমরা। তারপরেও আজকে পড়াটা দরকার এজন্য, কারণ আজকের পড়া না বুঝলে তুমি সামনের ক্লাসে ঢুকতে পারবা না। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাস মানে কি? সাজানোর প্রক্রিয়া। শ্রেণীবিন্যাস মানে কি? সাজানোর প্রক্রিয়া। শ্রেণীবিন্যাস মানে হচ্ছে সাজানোর প্রক্রিয়া, সাজিয়ে পড়তে হয় প্রাণীদেরকে, না সাজালে পড়াশোনাটা সুন্দরভাবে করা যায় না। তোমাদেরকে মণিপুর স্কুলে এ সেকশন, বি সেকশন, সি সেকশনে সাজাচ্ছে না? এটা একটা শ্রেণীবিন্যাস। এটা একটা কি শ্রেণীবিন্যাস? প্রাণীদেরকেও সাজাতে হবে। সব প্রাণী কি আকাশে উঠতে পারে? কিছু প্রাণী আকাশে উঠতে পারে, কিছু প্রাণী আছে আবার পানিতে থাকে, কিছু প্রাণী আছে আবার মেরুদণ্ডী। তো এই যে সাজাচ্ছি, এই সাজানোকে বলা হয় শ্রেণীবিন্যাস। এই সাজানোকে কি বলা হয়? শ্রেণীবিন্যাস। বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাণীদেরকে সাজাতে হয়, বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাণীদেরকে কি করা যায়? সাজানো যায়। এই সাজানোর প্রক্রিয়াকে বলা হয় শ্রেণীবিন্যাস। সাজানোর প্রক্রিয়াকে কি বলা হয়? এই পৃথিবীতে আজকে পর্যন্ত পাওয়া গেছে 13 লক্ষ প্রজাতির প্রাণী। কত লক্ষ প্রজাতির প্রাণী? গরু, ছাগল, হাঁস, মুরগি, এরকম কতগুলো প্রাণী পাওয়া গিয়েছে? 13 লক্ষ। বাস 13 লক্ষ প্রাণী জানতে কতগুলা ক্লাস লাগবে?
13 লক্ষ ক্লাস লাগবে। বৈশা তুমি 13 লক্ষ ক্লাস করো এবার। পৃথিবীতে প্রাণী আছে কত কত লক্ষ? একটা করে প্রাণী যদি একদিন করে পড়াই তাহলে কত লক্ষ ক্লাস লাগবে? না, লাগবে না। 13 লক্ষ প্রাণীকে 9 গ্রুপে সাজাই দিছে, বাস 9টা গ্রুপ পড়াবো, 9 ক্লাসে শেষ। বুঝো নাই মনে হয়? পৃথিবীতে প্রাণী আছে কত লক্ষ? 13 লক্ষকে সাজিয়েছে কয়টা গ্রুপে? বাস 9টা ক্লাস শেষ। তাহলে আমাদের আর 13 লক্ষ ক্লাস করা লাগলো না। প্রথম অধ্যায়ের জন্য আর 13 লক্ষ ক্লাস লাগলো না, প্রথম অধ্যায়ের জন্য ক্লাস লাগলো 9টা। বুঝাতে পেরেছি কিনা আমি? তাহলে আমাদের প্রাণী জগতে আজকে পর্যন্ত প্রাণী আছে কত লক্ষ? 13 লক্ষ কি ফিক্সড, যে আর বাড়বে না? সংখ্যা, যাদের সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে। তুমি কি জানো অ্যামাজন বনের হচ্ছে এখন পর্যন্ত 20% গবেষণা করে শেষ করতে পারে নাই। ভিতরে ঢুকতেই পারছে না। কুকুর পাঠাচ্ছে, কুকুর আর ব্যাক করতেছে না। মানুষ তো ঢুকবে পরে। সমুদ্রের গহীনে এমন জায়গা আছে ভিতরে ঢুকতেই পারতেছে না। কি প্রাণী আছে তারা হচ্ছে গবেষণা করবে তো দূরের কথা। প্রতিনিয়ত প্রাণীর সংখ্যা বাড়ছে। তাহলে 13 লক্ষ কি ফিক্সড না আরো বাড়তেছে? আরো বাড়ছে। এদের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। শ্রেণীবিন্যাসের গুরুত্ব কি? এই শ্রেণীবিন্যাসের গুরুত্ব কি? গুরুত্ব কি হলো বলো? গুরুত্ব কি হলো? 13 লক্ষ ক্লাস লাগলো না। কয় ক্লাসে পড়া হয়ে গেল? 9 ক্লাস হয়ে গেল। এটা সহজভাবে বলি, বিপুল সংখ্যক প্রাণীর গঠন আর প্রকৃতি, বিপুল সংখ্যক প্রাণীর গঠন আর প্রকৃতি, এই জ্ঞান অর্জনটা কি হয়ে গেল? সহজ হয়ে গেল। 13 লক্ষ ক্লাস লাগলো না মানে হচ্ছে কি হয়ে গেল? সহজ হয়ে গেল। পড়াশোনাটা কি হয়ে গেল? আর 13 লক্ষ ক্লাস লাগলে কি হইতো? প্রথম ক্লাস করতে করতেই বলতে যে স্যার আপনি আপনার ক্লাস করান, 13 লক্ষ ক্লাস করান, আপনি থাকেন, আমরা গেলাম, আমাদের আর বায়োলজি বিজ্ঞান লাগবে না। তাহলে যেটা বলছিলাম যে 13 লক্ষ ক্লাস করার জন্য আমাদের এই ধৈর্য কি কুলাবে? তাহলে জিনিসটা কি ছিল? বিপুল সংখ্যক প্রাণী কি ছিল? বিপুল সংখ্যক জ্ঞান অর্জন করতে এসেছি। কি করতে এসেছি? কিন্তু 13 লক্ষ দেখে হচ্ছে মনের ভিতরে কি আছে? আমাদের ভয়। মনের ভিতরে কি আছে? কিন্তু বিজ্ঞান আমাদেরকে সাজিয়ে দিয়েছে কয়টা পর্বে? মজা তো, 9টা পর্ব পড়বো, পড়া শেষ। তাহলে কি হয়ে গেল? সহজ। শ্রেণীবিন্যাস কি করে দিল আমাদেরকে? সহজ। তাহলে শ্রেণীবিন্যাসের গুরুত্ব, বিপুল সংখ্যক প্রাণীর গঠন আর প্রকৃতি সম্বন্ধে আমাদের জ্ঞান অর্জনটাকে কি করে দিল? সহজ করে দিল। বিপুল সংখ্যক প্রাণী সম্পর্কে জ্ঞান অর্জনকে কি করে দিল আমাদেরকে? সহজ। শ্রেণীবিন্যাসের গুরুত্ব আসলে, এই জ্ঞানমূলকে যদি শ্রেণীবিন্যাসের গুরুত্ব আসে, কি বলবা? এই লাইনটা বলতে পারবা? বিপুল সংখ্যক প্রাণীর গঠন আর প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো কি? শ্রেণীবিন্যাস। পারবা? একটা ইম্পর্টেন্ট কথা, আজকে যা পড়াচ্ছি না, ফার্স্টে হচ্ছে আমি 20 মিনিট বা 30 মিনিট লেখাবো, চিত্র আঁকাবো, লেখাবো। এই 20 মিনিট 30 মিনিট আমি আগামী ক্লাস থেকে পড়া ধরবো। আজকে যা পড়ালাম তা কিন্তু পড়া ধরবো আগামী ক্লাসে। যেমন আগামী ক্লাসে পড়া ধরবো শ্রেণীবিন্যাসের গুরুত্ব, একজনকে ধরবো। তারপরে শ্রেণীবিন্যাসের সংজ্ঞা, এটা আরেকজনকে ধরবো পড়া। শ্রেণীবিন্যাসের সংজ্ঞা যা আছে সেম টু সেম বলতে হবে কিন্তু। তারপরে হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা, এটা সংজ্ঞা ধরবো, যা আছে সেম টু সেম পড়া দিতে হবে আমাকে। সংজ্ঞা হচ্ছে যা আছে এগুলো বইয়ের সংজ্ঞা। আমি কিন্তু সংজ্ঞা সবগুলো বইয়ের দিই, আর পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য হচ্ছে বইয়ের সংজ্ঞাগুলো লিখতে হয়। এজন্য এই সংজ্ঞাগুলো হচ্ছে উল্লেখ করতে হবে। আচ্ছা, শ্রেণীবিন্যাসের সংজ্ঞা। শ্রেণীবিন্যাস মানে সাজানো। শ্রেণীবিন্যাস মানে কি? সাজানো বা বিন্যাস করা। সাজানো বা কি করা? বিন্যাস করা। তাকাও, প্রাণী দেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য আর বিভিন্ন প্রাণীর মধ্যে মিল অমিল। বৈশিষ্ট্য আর বিভিন্ন প্রাণীর মধ্যে কি মিল অমিল হতে পারে। যাদের মেরুদণ্ড আছে ওদেরকে একসাথে করে ফেলবো, মেরুদণ্ডী প্রাণীর গ্রুপ। যারা আকাশে উড়ে ওদেরকে পাখি বলে একসাথে করে ফেলবো। যারা পানিতে থাকে ওদেরকে মাছ বলে একসাথে করে ফেলবো। তাহলে বিভিন্ন মিল অমিলের ভিত্তিতে, এই সম্পর্কের উপর ভিত্তি করে বিভিন্ন স্তর বা ধাপে সাজাবো। বিভিন্ন স্তর বা এই স্তর বা ধাপে সাজানো বা বিন্যাস করার পদ্ধতিকে কি বলা হচ্ছে? আরেকবার, প্রাণী দেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর মধ্যে মিল অমিল সম্পর্কের উপর ভিত্তি করে, মিল অমিল সম্পর্কের উপর ভিত্তি করে বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর বা ধাপে কি করা যায়? জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকে কি বলা হচ্ছে? শ্রেণীবিন্যাস। প্রাণীদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য, প্রাণীদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য আছে। প্রাণীদের বিভিন্ন কি আছে? কি বৈশিষ্ট্য? মেরুদণ্ড। মেরুদণ্ড যাদের আছে সবগুলারে কি করে ফেলবো? মেরুদণ্ডী। যেগুলো হচ্ছে উঠতে পারে, ডানা আছে, ওদেরকে সব কি বলে ফেলবো? পাখি।
যেগুলো হচ্ছে পানিতে থাকে সবগুলো কি বলে ফেলবো? মাছ। এরকম হচ্ছে মিল অমিল সম্পর্কের উপর ভিত্তি করে বিভিন্ন স্তর বা ধাপে কি করা যায়? সাজানো যায়। ধাপে ধাপে বিন্যস্ত করা বা সাজানোর এই পদ্ধতিকে কি বলা হচ্ছে? শ্রেণীবিন্যাসের বিজ্ঞানীরা খুব মাতামাতি করতেছে, খুব সাজানো শুরু করছে, সে সাজানো শুরু করছে এক স্টাইলে, ওই বিজ্ঞানী সাজানো শুরু করছে এক স্টাইলে, খুব স্টাইলে সাজানো শুরু করছে। এই বিজ্ঞানী এক সাজানো শুরু করছে, ওই বিজ্ঞানী সাজানো শুরু করছে, এই বিজ্ঞানীর এক পদ্ধতি, ওই বিজ্ঞানীর আরেক পদ্ধতি। তো তারা বেশি পাগলামি শুরু করছে, তো তাদেরকে হচ্ছে মারামারি করার জন্য একটা আলাদা সাবজেক্টই খুলে দেওয়া লাগবে। এখন জন্ম নিল বিজ্ঞানে একটা নতুন সাবজেক্ট, শ্রেণীবিন্যাস বিদ্যা। বিজ্ঞানের নতুন সাবজেক্ট জন্ম নিল, নাম কি? যেহেতু শ্রেণীবিন্যাস করাটা একটা দরকার, কারণ শ্রেণীবিন্যাস করলে পড়াশোনা সহজ হয়। শ্রেণীবিন্যাস করলে পড়াশোনা কি হয়? 13 লক্ষ প্রাণী সম্পর্কে জানতে তোমার কতগুলো ক্লাস লাগতো? না, তার লাগবে না, মাত্র কয়টা ক্লাস লাগবে? 9টা ক্লাসে পড়াশোনা করতে পারবা। এই কিন্তু এটা করার জন্য বিজ্ঞানীদেরকে একটা আলাদা সাবজেক্ট বা আলাদা একটা সাইট খুলে দিতে হবে। যেমন তোমরা হচ্ছে ডিবেট করতে চাও, ডিবেট করার জন্য হচ্ছে তোমাদেরকে একটা কি খুলে দিতে হবে? ডিবেট ক্লাব। সেই ক্লাব খোলার জন্য একটা ডিবেট রুম লাগবে তোমাদের। তোমরা একটা কালচারাল একটা সাইট খুলতে চাও মণিপুর স্কুলে, তো কালচারাল একটা কি খুলে দিতে হবে? ক্লাব। কালচারাল একটা রুম দিতে হবে তোমাদেরকে। তো যেটাই করতে চাও আলাদা করে একটা সাইট খুলে দিতে হয় কিনা তোমাদের? তো যদি আলাদা সাইট খুলে দিতে হয়, শ্রেণীবিন্যাস করার জন্য আলাদা সাইট খুলে দিবা না বিজ্ঞানে? তাহলে শ্রেণীবিন্যাসের প্রয়োজনের তাগিদে, কিসের প্রয়োজনের তাগিদে? শ্রেণীবিন্যাসের প্রয়োজনের তাগিদে বর্তমানে জীববিজ্ঞানে একটা স্বতন্ত্র আলাদা শাখা গড়ে উঠেছে। এই শাখাকে কি বলা হয়? শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। শ্রেণীবিন্যাস বিদ্যা বা হোয়াট ইজ ট্যাক্সোনমি? ট্যাক্সোনমি। কোনো শব্দ মুখস্থ করবা না, আমি আবারও বলছি, বিজ্ঞানে কোনো শব্দ মুখস্থ করবা না। প্রতিটা শব্দের অর্থ আছে, অর্থ বিশ্লেষণ করে দিব। যদি কোনো কখনো করতে না পারি তাহলে হচ্ছে আমাকে হচ্ছে জিজ্ঞাসা করবা, যদি করতে ভুলে যাই আমি কখনো। ট্যাক্সোনমি, ট্যাক্সো শব্দটা হচ্ছে ট্যাক্সিস থেকে। ট্যাক্সিস মানে সাজানো, আর নমি মানে হচ্ছে নিয়ম। সাজানো নিয়মকে বলা হয় ট্যাক্সোনমি। সাজানো নিয়মকে কি বলা হয়? ট্যাক্সোনমি। সাজানো নিয়মকে কি বলা হয়? ট্যাক্সোনমি। জীববিজ্ঞানে শ্রেণীবিন্যাসের প্রয়োজনের তাগিদে, এগুলো হচ্ছে আসলে এগুলো ইংলিশ ভাষা না। ইংলিশ ভাষা হলে তোমাদের পরিচিত হইতো, এগুলো সবগুলো গ্রিক বা ল্যাটিন ভাষা থেকে এসেছে, তাই একটু অপরিচিত লাগবে ভাষাগুলো। কিন্তু কয়েকদিন পড়ালে আস্তে আস্তে দেখবে এই ভাষাগুলোর সাথে পরিচিত হয়ে যাবা। ইংলিশ এখন অনেকটা পরিচিত লাগে না, শুনলে অনেকটা হচ্ছে ওয়ার্ড মিনিং করতে পারো এরকম মনে হয়। তো এই গ্রিক ভাষাগুলো কিছুদিন শুনতে শুনতে আস্তে আস্তে এগুলোর ওয়ার্ড মিনিং করতে পারবো তোমরা। আর মেডিকেল আর বায়োলজি বিজ্ঞানের অনেকগুলো সাইটই হচ্ছে গ্রিক ল্যাটিন ভাষা দিয়ে করা। শ্রেণীবিন্যাসের প্রয়োজনের তাগিদে বর্তমানে জীববিজ্ঞানে একটা আলাদা শাখা গড়ে উঠেছে। জীববিজ্ঞানে আলাদা শাখাটার নাম কি? শ্রেণীবিন্যাসের জন্য আলাদা শাখাটার নাম কি? শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি মানে সাজানোর প্রক্রিয়া। ট্যাক্সোনমি মানে কি? সাজানোর প্রক্রিয়া বা সাজানোর নিয়ম। ট্যাক্সিস মানে কি? সাজানো। ট্যাক্সিস মানে কি? সাজানো। সাজানোর নিয়মকে বলা হয় ট্যাক্সোনমি। তাহলে কি বললাম এখানে? বললাম হচ্ছে প্রাণী আছে কত লক্ষ? 13 লক্ষ। প্রাণী আছে কত লক্ষ? 13 লক্ষ। 13 লক্ষ প্রাণীদেরকে সংখ্যা ফিক্সড হয়েছে নাকি হচ্ছে বাড়তেছে? বাড়তেছে। তাহলে হচ্ছে 13 লক্ষ প্রাণীকে হচ্ছে তুমি যে জানবা, জানার জন্য কি হচ্ছে একটু সমস্যা হয়ে গেল না? অনেক প্রাণী না, বিপুল প্রাণী। কিন্তু বিপুল প্রাণীকে সহজে জানার জন্য হচ্ছে সাহায্য করছে তোমাকে কে? এটা শ্রেণীবিন্যাসের গুরুত্ব। বিপুল প্রাণীকে সহজে জানাটা শ্রেণীবিন্যাসের একটা কি গুরুত্ব। আর শ্রেণীবিন্যাসটা হচ্ছে সহজে ধাপে ধাপে সাজানোর এই প্রক্রিয়াকে কি বলা হচ্ছে? আর শ্রেণীবিন্যাসের প্রয়োজনের তাগিদে একটা শাখা গড়ে উঠেছে, শাখাটাকে কি বলা হয়? শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। ওকে, এবার প্রাণী জগৎ তাকাও। প্রাণী জগৎ, আমরা হচ্ছে কোন জগতে আছি? আমরা কোন জগতে আছি? প্রাণী জগৎ। প্রাণী জগৎ বা অ্যানিম্যাল কিংডম। আমরা হচ্ছে অ্যানিমেলিয়া। আমরা কি? অ্যানিমেল থেকে অ্যানিমেলিয়া। অ্যানিমেল থেকে কি? আমরা অ্যানিমেলিয়াতে আছি বা প্রাণীদের মধ্যে আছি। প্রাণীদের মধ্যে হচ্ছে প্রাণীদেরকে কয়টা পর্বে সাজানো হয়েছে? 9টা পর্বে। সাইডে কথা বলতে মানা করে নিলাম তোমাকে আমি। আমি যেটা ভদ্র হয়ে বলবো ওই কথাটা শুনবা তুমি, এটা করা উচিত না। অ্যানিমেলিয়া প্রাণীদেরকে 9টা গ্রুপে সাজানো হয়েছে। গ্রুপ বলবো না, 9টা পর্বে সাজানো হয়েছে। 9টা কিসে সাজানো হয়েছে? পর্ব 1 এর নাম পরিফেরা। পর্ব 1 এর নাম কি? পর্ব 2 এর নাম কি? নিডারিয়া। পর্ব 2 এর নাম কি? আমার সাথে বলতে হবে। যারা বলতেছো না, মুখ বন্ধ করে বসে আছো, তাদেরকে মুখস্থ হচ্ছে না। পর্ব 1 এর নাম পরিফেরা। পরিফেরা বলো।
পরিফেরা। পর্ব 2 এর নাম কি? নিডারিয়া। পর্ব 3 এর নাম প্লাটি হেলমিনথেস। কি? প্লাটি হেলমিনথেস। প্লাটি হেলমিনথেস। পর্ব 4 নেমাটোডা। পর্ব 5 অ্যানিলিডা। পর্ব 6 আর্থ্রোপোডা। পর্ব 7 মলাস্কা। পর্ব 8 একাই নোডার মাটা। পর্ব 9 কর্ডাটা। আচ্ছা, এখন তোমার তো হচ্ছে মনে হচ্ছে যে স্যার এগুলোর অর্থ বলেন। এগুলো প্রত্যেকটার অর্থ তো আমরা বলবো, এক একটা পর্ব এক এক দিন আলোচনা করব, তখন অর্থগুলো বলবো। আজকে শুধুমাত্র মুখস্থ করি, আগামী ক্লাসে থেকে অর্থ বলা শুরু করব। আরেকবার, পর্ব 1 এর নাম কি? পর্ব 2 এর নাম কি? নিডারিয়া। পর্ব 3 এর নাম কি? প্লাটি হেলমিনথেস। পর্ব 4 এর নাম কি? নেমাটোডা। পর্ব 5 অ্যানিলিডা। পর্ব 6 আর্থ্রোপোডা। পর্ব 7 মলাস্কা। পর্ব 8 একাইনোডার্মাটা। পর্ব 9 কর্ডাটা। 9টা পর্বের মধ্যে শুধুমাত্র কর্ডাটা মানে আমরা, শুধু আমরা হচ্ছে মেরুদণ্ডী, আর বাকি সবগুলা কি? বাস। এই পর্বগুলার বৈশিষ্ট্য আসে পরীক্ষায়। পর্বগুলার কি আসে? তুমি একটা বৈশিষ্ট্য আজকে শিখে গেলা। প্রথম 8টা পর্ব আসলেই হচ্ছে সবগুলোর পর্বের মধ্যে কি লিখবা? পরিফেরা আসলে 1 নম্বরে লিখবা অমেরুদণ্ডী। নিডারিয়া 1 নম্বর অমেরুদণ্ডী। প্লাটিহেলমিনথেস 1 নম্বর অমেরুদণ্ডী। অ্যানিলিডা 1 নম্বর অমেরুদণ্ডী। আর কর্ডাটা আসলে 1 নম্বরে কি লিখবা? মেরুদণ্ডী। তাহলে একটা করে বৈশিষ্ট্য হয়েই গেল। লিখতে হয় 5টা বৈশিষ্ট্য। একটা করে বৈশিষ্ট্য আজকে শিখে গেল। বুঝছো আমার কথা না বোঝো নাই? তাহলে তোমার একটা বৈশিষ্ট্য আজকেই হয়ে গেছে সবগুলো পর্বের। পর্ব কয়টা? 9টা। একটা করে বৈশিষ্ট্য শিখছো। কি? মেরুদণ্ডের ভিত্তিতে শ্রেণীবিন্যাস। প্রথম কয়টা পর্ব অমেরুদণ্ডী? 8টা পর্ব অমেরুদণ্ডী। আর শেষ পর্বটা কি? একটা প্রশ্ন আসে, অ্যানিলিডা আর্থ্রোপোডা কে উন্নত? যে নিচে সেটা উন্নত। কে উন্নত? প্রশ্ন আসে আর্থ্রোপোডা মলাস্কা কে উন্নত? প্রশ্ন আসে নেমাটোডা অ্যানিলিডা কে উন্নত? এর মানে সিরিয়াল মুখস্থ করতে হবে। আগামী ক্লাসে আমি সিরিয়াল জিজ্ঞাসা করব, যে সিরিয়ালই বলো। সিরিয়াল যদি এমনি মুখস্থ করতে পারে ভালো, আর যারা এমনি মুখস্থ করতে পারতেছে না তাদের জন্য ছন্দ দিয়েছি। ছন্দ কি? পারনি প্ল্যানে আন্টিয়ার মালা একাই করে। পারনি প্ল্যানে আন্টিয়ার মালা একাই করে। পারনি মানে পরিফেরা নিডারিয়া, প্ল্যানে মানে প্লাটি হেলমিনথেস নেমাটোডা, আন্টিয়ার মালা অ্যানিলিডা আর্থ্রোপোডা মলাস্কা, একাই করে মানে একাইনোডার্মাটা কর্ডাটা। বললাম কি? পারনি প্ল্যানে আন্টিয়ার মালা একাই করে। পারনি পরিফেরা নিডারিয়া, প্ল্যানে প্লাটি হেলমিনথেস নেমাটোডা, আন্টিয়ার মালা অ্যানিলিডা আর্থ্রোপোডা মলাস্কা, একাই করে একাইনোডার্মাটা কর্ডাটা। পারবা? এখন আরেকটা পর্ব প্রোটোজো। আরেকটা পর্বের নাম কি? প্রোটো মানে কি? প্রোটো মানে আদিম। প্রোটো মানে কি? আদি। জোয়া মানে প্রাণী, আদি প্রাণী। একটা প্রাণীর নাম কি প্রাণী বললাম? আদি প্রাণী। একটা প্রাণীর নাম কি প্রাণী বললাম? একটা প্রাণীর নাম আদি প্রাণী বললাম। আদি একটা প্রাণীর নাম হচ্ছে অ্যামিবা। অ্যামিবাটা একটু দেখাই তোমাদেরকে। ড্রেনের পানিতে অ্যামিবা পাওয়া যায়, মাইক্রোস্কোপে দেখতে হয়। এই যে এটা হচ্ছে অ্যামিবা, এই যে এটা প্রাণী, ড্রেনের পানিতে পাওয়া যায়, এটা অ্যামিবা। এটা চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপে দেখা হচ্ছে। এটা কোথায়? মাইক্রোস্কোপে ছবি তোলা, 400 গুণ ম্যাগনিফাই করে তারপর এটা তোলা হয়েছে। মানে ক্যামেরায় 400 গুণ হচ্ছে ম্যাগনিফাই করা হয়েছে এটাকে, 400x করা হয়েছে এটাকে। আচ্ছা, তো এইটা হচ্ছে অ্যামিবা। তো অ্যামিবার যে ছবিটা আমরা তোমাকে দেখালাম, এই অ্যামিবা হচ্ছে প্রোটোজোয়া। কি প্রাণী? কয়টা পর্ব শিখেছো? 9টা। পরিফেরা নিডারিয়া প্লাটি হেলমিনথেস নেমাটোডা অ্যানিলিডা আর্থ্রোপোডা মলাস্কা একাইনোডার্মাটা কর্ডাটা। আগে এখানে প্রোটোজোয়াও রাখা হয়েছিল। আগে এখানে কি রাখা হয়েছিল? প্রোটোজোয়া। কিন্তু এখন আর রাখা হয়নি। আগে প্রোটোজোয়া ছিল, এখন নাই। আগে প্রোটোজোয়া ছিল, এখন নাই। কেন নাই? শ্রেণীবিন্যাসে পূর্বের প্রোটোজোয়াটা এখন নাই। কেন নাই? আরে বাবা, আণুবীক্ষণিককে আমাদের সাথে রাখাটা কি হচ্ছে একটা মানে মানে প্রেস্টিজে লাগবে না আমাদের? তোমরা একটা গল্প করতেছো, একটা মিটিং করতেছো, তোমার একটা ছোট ভাই আইসা তোমাদের সাথে তোমাদের হচ্ছে গোপন কথা শুনতেছে, তোমাদের প্রেস্টিজে লাগে না তখন?
ওরে ওরে মাইরা হচ্ছে তোমরা সরাই দাও। আমরা হচ্ছে একটা উন্নত প্রাণী, বড় প্রাণী। তো আমরা বড় প্রাণী চোখে দেখা যায়, সবগুলোর চোখে দেখা যায়, সবগুলা চোখে দেখা যায়, সবগুলা চোখে দেখা যায়, সবগুলা দৃশ্যমান, সবগুলা চোখে দেখা যায়, সবগুলা কি দৃশ্যমান। মানে দৃশ্যমান মানে কি, এর সাথে একটা আনুবীক্ষণিক প্রাণী রাখলে কি এদের সম্মানে কষ্ট লাগতেছে না? তাহলে কি করবো রে, মাইরা বের করে দেবো, মাইরা বের করে দাও। তাহলে তাহলে ওরে অ্যানিমিলিয়াতেই রাখবো না। ওরে কোথায় রাখবো না? অ্যানিমিলিয়াতে রাখবো না। ওরে আলাদা জগতে পাঠাই দিব, আলাদা জগৎ। ওর জগতের নাম কি হবে তখন? প্রোটিস্টা। প্রোটিস্টা, প্রোটো মানে কি, আর প্রোটিস্টা মানে আদিম। প্রোটিস্টা মানে কি, তুমি আদিম জগতে থাকো, তুমি ছোট মিয়া, তুমি ছোট মিয়ার জগতে থাকো। প্রোটো মানে হচ্ছে আদি, জোয়া মানে হচ্ছে প্রাণী। প্রোটো মানে আদি, জোয়া মানে কি প্রাণী। আদি প্রাণী থাকবে আদিম জগতে। তাহলে প্রোটোজোয়া কি আর অ্যানিমিলিয়াতে আছে? অ্যানিমিলিয়াতে পর্ব কয়টা? অ্যানিমিলিয়াতে পর্ব কয়টা? 9টা। আগে তো অ্যানিমিলিয়াতে প্রোটোজোয়া ছিল, এখন ওরে সরাইছো কেন? খালি চোখে দেখা যায় না, তাই সম্মানে আঘাত লাগছে আমাদের, সম্মানে আঘাত লাগছে। সম্মানে আঘাত লাগছে দেখে ওরে অ্যানিমিলিয়াতে না রেখে হচ্ছে কোন জগতে পাঠাই দিছি? প্রোটোজোয়া আগে আগে কোন জগতে ছিল? আগে অ্যানিমিলিয়াতে ছিল। এখন কি প্রোটোজোয়া অ্যানিমিলিয়াতে আছে? এখন প্রোটোজোয়ার জগতের নাম কি? প্রোটিস্টা। তাহলে প্রোটোজোয়া কি এখন, প্রোটোজোয়া এখন পর্বই নাই, প্রোটোজোয়া এখন আর পর্বই নেই, প্রোটোজোয়া পর্বই না, প্রোটোজোয়া এখন হচ্ছে কি উপজগৎ। তাহলে আগের প্রোটোজোয়া পর্ব আর প্রোটোজোয়া আর পর্ব নাই, প্রোটোজোয়াটা এখন কি হিসেবে অবস্থান করছে? উপজগৎ। প্রোটোজোয়া এখন কোন জগতের উপজগৎ? প্রোটিস্টার উপজগৎ। প্রোটোজোয়া এখন কার উপজগৎ? তাহলে আগের যে অ্যামিবা ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রাণী, তার হচ্ছে জগতের নাম কি, উপজগতের নাম কি? প্রাণী জগতে হচ্ছে পর্ব কয়টা শিখলা? না, তাও ভুল বলেছি, পর্ব হচ্ছে 33টা। পর্ব কয়টা? প্রাণী জগতে পর্ব কয়টা? তাহলে প্রাণী জগৎকে টোটাল 13 লক্ষ প্রাণী জানতে গেলে কতগুলো পর্ব জানতে হবে? 33টা। আর 33টার মধ্যে 9টা পর্বকে বলা হয় মেজর পর্ব। 9টা পর্বকে কি পর্ব বলা হয়? মেজর মানে কি, প্রধান। মেজর মানে কি, প্রধান। কেন এই 9টা পর্ব প্রধান কেন? এখানে প্রাণীর সংখ্যা অনেক বেশি, এখানে প্রাণীর সংখ্যা অনেক কি, প্রাণীর সংখ্যা অনেক বেশি। প্রাণীর সংখ্যা বেশি থাকলে কি, প্রধান। আর প্রাণীর সংখ্যা কম থাকলে অল্প। প্রাণীর সংখ্যা অল্প থাকলে কি বলা হয়? নন মেজর। নন মেজর কয়টা দিলে? নন মেজর কয়টা? কথা বলতে হবে। 9টা যদি মেজর হয় তাহলে নন মেজর কয়টা? 24টা। বলো। তাহলে মোট প্রাণী জগতে পর্ব আছে 13 লক্ষ প্রাণীকে সাজানো হয়েছে কয়টা পর্বে? 33টা পর্বে সাজানো হয়েছে। 33টা পর্বের মধ্যে মেজর পর্ব কয়টা? 9টা পর্ব। মেজর কেন? সংখ্যাধিক্যের পর। 9টার মধ্যে আবার হচ্ছে অমেরুদণ্ড ছিল কয়টা? প্রথম 8টা। আর শেষ পর্বটা কি ছিল? 33টার মধ্যে 9টা মেজর পর্ব হলে বাকিগুলা মানে কয়টা? 24টা। কি প্রাণী জগতে কতগুলো প্রাণী আছে? 13 লক্ষ প্রাণীকে কয়টা পর্বে সাজানো হয়েছে? 33টা পর্বের মধ্যে মেজর পর্ব কয়টা? কেন মেজর পর্ব? সংখ্যাধিক্যের কারণে। মেজর পর্বের মধ্যে হচ্ছে মেরুদণ্ডী কয়টা? এই যে কথা উল্টাই দিলে উল্টায় যায়। মেরুদণ্ডী কয়টা? একটা। অমেরুদণ্ডী কয়টা? 8টা। আর হচ্ছে নন মেজর কয়টা? 24টা। পারা যাবে। আজকে এতটুকু, পড়া কিন্তু আগামী ক্লাসে ধরবো।